আচ্ছা, শুরু করছি আমরা। পোস্টমাস্টার লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মনে হয় এটা দরকার নেই, এটা আপনি দেখতেই পাচ্ছেন, ইউ পিপল এটা দেখাই যাচ্ছে, আই থিঙ্ক অল আর ক্লিয়ার। দুটো চরিত্র আছে, একটা হচ্ছে কি যে রতন নামের একজন, রতন শব্দটাকে যদি আপনার হচ্ছে নর্মালাইজ করে ফেলেন তাহলে হচ্ছে কি যে আপনাদের তো হচ্ছে কি আবার নাম শুনে হচ্ছে জেন্ডার আইডেন্টিফাই করতে ইচ্ছে হয়, বাট এখানে রতন হচ্ছে ছেলে না, উনি মেয়ে। আচ্ছা, আর যেহেতু এখানে সেবিকা আছে, অলরেডি বলেই দেওয়া আছে তিনিকে, আর হচ্ছে কি পোস্টমাস্টার আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই গল্পটা হচ্ছে একটা ছোট গল্প। কি গল্প? ছোট গল্প। তো ছোট গল্পের একটা ব্যাপার স্যাপার আছে। ছোট গল্প কাকে বলে? ছোট গল্প হচ্ছে যে গল্পটা আপনি 4 থেকে 5 মিনিটের ভিতর শেষ করে ফেলতে পারবেন, মানে এক বসায় পড়ে আপনি শেষ, এটাকে আপনার বেশিক্ষণ পড়তে হবে না। অথবা ছোট গল্পের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে গিয়ে ছোট গল্প যখন আপনি পড়বেন, এটা পড়ার পরে আপনাকে এমন একটা ফিলিংস দিবে যে এন্ডিংটা কী হলো। এখানে হয়তো বা এরকমও ছোট গল্প হতে পারে যে আপনি কোনো ক্যারেক্টারের কোনো নামই থাকবে না। যেমন আমরা যখন বিদেশি সাহিত্যে আর্নেস্ট হেমিংওয়ে পড়বো দেখবো যে ক্যারেক্টারের কোনো নাম নেই, হয়তো কোনো অ্যাডজেক্টিভ দিয়ে বোঝানো হচ্ছে, সাদা মানুষ, কালো মানুষ, এইভাবে বোঝানো হয়েছে। অর্থাৎ ছোট গল্পের কাজটা হচ্ছে গিয়ে সব কিছুকে ছোটো করে নিয়ে আসা, একদম হচ্ছে কনজেস্টেড করে ফেলা, এটা হচ্ছে ছোট গল্পের কাজ। যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন, নাহি তথ্য নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে নাই হলো শেষ। অর্থাৎ ছোট গল্পটা হচ্ছে কি আপনাকে এমন একটা ফিলিংস দিবে যে আপনার শেষ হয়েও আপনার একটা ফিলিংস থাকবে কি শেষ হয় নাই, এরকম একটা ফিলিংস আপনাকে সবসময় ছোট গল্প দিবে। তার মানে যদি আমি বলি পোস্টমাস্টার গল্পটি ছোট গল্প হিসেবে সার্থকতা কী, তাহলে আপনাকে মানিয়ে লিখতে হবে যে সার্থকতাটা কী কী হতে পারে। অর্থাৎ গল্পটা পড়ার পরে আপনাকে বুঝতে হবে যে ইহা একটি ছোট গল্প, প্রমাণিত। কেন প্রমাণিত? এইভাবে প্রমাণিত। বৈশিষ্ট্যগুলো বোঝা গেল? কত মিনিট থেকে 2 থেকে 5 মিনিটের মধ্যে গল্পটা পড়ার। ইভেন আমরাও হচ্ছে 5 মিনিট থেকে 10 মিনিট সময় নেব, যেহেতু লাইন বাই লাইন পড়বো, তারপর গল্পটা শেষ হয়ে যাবে। গল্পের ভিতরে চরিত্র হচ্ছে কি আমরা দুটো চরিত্রই দেখতে পারি। কয়টা চরিত্র? দুটো বেশি দেখছি না। একটা হচ্ছে কি রতনকে দেখবো আর পোস্টমাস্টারকে দেখবো। পোস্টমাস্টার হচ্ছে কলকাতার ছেলে, পোস্টিং হয়েছে, গ্রামে গিয়েছে, গ্রামে হচ্ছে কি একটা অযোগ্য পাড়ায় উলাপুর গ্রামে তাকে হচ্ছে কি নতুন পোস্টমাস্টার হিসেবে পাঠানো হয়েছে, অর্থাৎ পোস্ট অফিসের দায়িত্ব দিয়ে একটা অফিসার, উনি হচ্ছেন প্রধান, এটা হচ্ছে পোস্টমাস্টার। সে পোস্টমাস্টারকে যখন পাঠানো হয়েছে, পোস্টমাস্টার হচ্ছে ভদ্রলোক, শহরের মানুষ, হঠাৎ করে গ্রামে এসে একটু উদ্বাস্তু অনুভব করছে, মানে ভালো অনুভূতি পাচ্ছে না। যেমন উদাহরণটা রবীন্দ্রনাথ আপনাকে দিয়েছে, যেমন হচ্ছে কি যে পুকুরের মাছ যদি হচ্ছে গিয়ে ডাঙায় আসলে যেরকম হচ্ছে ছটফট করে, ঠিক তেমনি তারই অবস্থা এরকম। অর্থাৎ হচ্ছে শহরের ছেলে হুট করে গ্রামে এসে অ্যাডজাস্ট করতে পারছে না। অ্যাডজাস্টমেন্টের জন্য তাকে হচ্ছে একজন সেবিকা হিসেবে একজন বালিকা আছে, তার বালিকাটার নাম হচ্ছে কি রতন হচ্ছে তাকে সেবা যত্ন করে। রতনের বয়স হচ্ছে 12 থেকে 13 বছর বয়স, অর্থাৎ খুবই কম বয়স। আচ্ছা, রবীন্দ্রনাথের গল্পের অনেকগুলি সীমাবদ্ধতা আছে। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে রবীন্দ্রনাথ নিজেই হচ্ছে কি ঠাকুর পরিবারের মানুষ, তো তিনি হচ্ছে নিজেই একজন জমিদার। তো জমিদারদের ভেতরে হচ্ছে কি আরও কিছু সমস্যা হচ্ছে কি যে আপনি দেখবেন যে এই শ্রেণীর মানুষকে নিয়ে আপনাকে সিম্পেথাইজ করা হচ্ছে, কিন্তু এই সিম্পেথিটা রবীন্দ্রনাথ কখনো নিজে হচ্ছে ব্রেক করার চেষ্টা করেননি। অর্থাৎ থেকে জাতের একটা হিউজ ব্যাপার স্যাপার আছে। জাতের কি আছে? হিউজ ব্যাপার স্যাপার আছে। কোথায় আছে জাতের ব্যাপার স্যাপারটা? না, তাদের জাতে না, হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে প্রচুর জাত নিয়ে সমস্যা হয়। আপনি মানে কী ব্যাপার, আপনাদের একদম খোঁজই রাখেন না, মানে খালি নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকেন নাকি? জানতে হবে তো সব কিছুতে। হিন্দু শাস্ত্র হচ্ছে 4টা জাতি আছে। কয়টা আছে? 4টা জাত আছে। তো ব্রাহ্ম হলে তো আপনি হচ্ছে কি খুব উঁচু বংশীয়, ওকে ডান। সো ব্রাহ্ম হচ্ছে কি যে ক্ষুদ্র, সে হচ্ছে কি তাকে গিয়ে হচ্ছে কখনো তার সাথে কথাই বলবে না, সে হচ্ছে বাসায় চাকরগিরি করবে। সে কখনো হচ্ছে কি যে মানে বামন হয়ে আপনি চাঁদের স্বপ্ন কখনো দেখতে পারবেন না। জাতের একটা হিউজ ব্যাপার স্যাপার আছে হিন্দু শাস্ত্রে। তো রবীন্দ্রনাথ নিজেও হচ্ছে গিয়ে এইটার অ্যাগেনস্টে লিখতেন, কিন্তু অ্যাগেনস্টে লিখেও কোনো লাভ হয়নি, কারণ হচ্ছে তিনি নিজে এই কাজটা কখনো পালন করেননি আসলে। বুঝতে পেরেছেন? মানে নিজে লিখেছেন। অথবা রবীন্দ্রনাথ আপনি দেখবেন যে হচ্ছে তার যে নারী চরিত্রগুলো থাকে, বিধবা থাকে, বিধবা হচ্ছে গিয়ে যে তার পরবর্তী জীবনে হচ্ছে গিয়ে সে খুব সংগ্রাম করে, কিন্তু তিনি এসে সেই বিধবা হচ্ছে কখনো বিয়ে করতে পারে না। কারণ বিয়ে করলে কি হবে, কারণ হচ্ছে তার সতীদাহ প্রথার অ্যাগেনস্টে রবীন্দ্রনাথ নিজেও লিখতে পারেননি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যত কিছুই লিখেছেন লিখতে পারেননি। লিখলে হচ্ছে তাদেরকে উল্টা সোসাইটি থেকে বের করে দেওয়া হবে, যত পাওয়ারফুলি হোক।
মানে মানুষের বিশ্বাসটা হচ্ছে এরকম, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে কি, এটা কি ধর্মীয় বিশ্বাস নাকি হচ্ছে সামাজিক বিশ্বাস? অবভিয়াসলি এটা হচ্ছে কি একটা সামাজিক বিশ্বাস, এটাকে সোশ্যাল নর্মস বলা হয়। যেমন আমাদের মুসলিমদের ভিতরে এটা খুব প্রকটভাবে কাজ করে। এখন আপনারা হয়তো ভাবছেন যে কোথায় কাজ করে, একটা উদাহরণ খুব সহজভাবে দিতে পারি আপনাদেরকে। ধরেন আপনি জুমার দিনে, শুক্রবারের দিন অথবা যে কোনো নামাজের দিন আপনি হচ্ছে মসজিদে গেলেন, যার পরে আপনি দেখবেন যে হচ্ছে কি সেখানে যে প্রথম কাতার আর দ্বিতীয় কাতার আছে তারা হচ্ছে বিশেষ সুবিধাপ্রাপ্ত সুদখোর এবং হচ্ছে কি যে মোবাইলে যারা হচ্ছে কি দান দক্ষিণা করে তাদের জন্য একটা জায়গা। ওইখানে গিয়ে হচ্ছে কোনো রিক্সাওয়ালা গিয়ে হচ্ছে কখনো দাঁড়াতে পারবে না। রিক্সাওয়ালাকে আপনি যতই বলেন যাও তুমি সামনে, ও বলবে না আমি তো যাব না, আমি পিছেই দাঁড়াবো। এটা হচ্ছে কি তার ধর্মীয়, এটা হচ্ছে কি তার সোশ্যাল নর্মস। সে হচ্ছে সোশ্যাল নর্মসটাকে বেশি ভয় পায় রাদার দেন তার রিলিজিয়াস নর্মস। তার যে ধর্মীয় বিশ্বাস সেটা থেকে সে বেশি ধারণ করে কোনটাকে? সোশ্যাল নর্মসটাকে। যে ওইখানে যদি আমি যাই আমাকে কি করা হবে? মিসট্রিট করা হবে, আমাকে বকা দেওয়া হবে। সে বলবে, আপনাকে বলবে যে প্রথম জিনিস আছে, আপনি কখনো রেয়ারলি ফাইন্ড, মানে এটা গ্রামে হতে পারে, ইভেন গ্রামে মনে হয় না, আপনি রেয়ারলি পাবেন যে ঠিক হচ্ছে প্রথম কাতারে গিয়ে আপনি ছিন্ন বস্ত্র পরা কোনো বৃদ্ধ মানুষকে আপনি দেখতে পারবেন যে তার গা থেকে ঘামের দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু আপনি হচ্ছে কি সেই ব্যক্তি কখনো সামনে দাঁড়াতে পারবে না, মানে একটা কোনায় গিয়ে তাকে আইসোলেটেড করা হয়। হ্যাঁ, অথবা তার মানে কি এইখানে হচ্ছে কি যে আমরা যে বলি, কারণ হচ্ছে মসজিদ হচ্ছে সেই জায়গা যেখানে গিয়ে হচ্ছে কি আপনাকে বিশ্বাস রাখতে পারে, এখানে এসে জাতি ধর্ম, মানে এখানে এসে সব কিছু নির্বিশেষ হয়ে গেছে, এখানে জাত নাই, কি নাই, কোনো জাত নাই, যে এখানে হচ্ছে কি একটু প্রিভিলেজড সুবিধা প্রাপ্ত মানুষ এখানে দাঁড়াবে, সুবিধা বঞ্চিতগুলো এইভাবে দাঁড়াবে। কারণ হচ্ছে কি আপনি কিন্তু দেখেন সেখানে গিয়েও আপনি একটা রেসিজমের চিন্তাভাবনা আপনার ভিতরে চলে আসছে যে না এখানে আমি দাঁড়াবো, এবং দেখবেন কিছু মানুষ আছে সে আপনাকে প্রশ্ন করে ফেলবে, ভাই এটা তো আমার জায়গা, আমি দাঁড়াবো এখানে, আপনি কেন দাঁড়াইছেন? অর্থাৎ এটা শুধুমাত্র হচ্ছে কি যে এইটা বললাম রিলিজিয়াস নর্মস না, এটা কি নর্মস? একটা ডাম্প ক্লাস, মারাত্মক, মানে কথাও বলতে পারেন না। সোশ্যাল নর্মস বলে এটাকে, কি বলে? সোশ্যাল নর্মস। কথা বলার অভ্যাস করেন, মানে এত মনোমুগ্ধকর হয়ে শুনতে হবে না, আপনি কথা বলার অভ্যাস করেন, মানে কথা যদি না আসে তাহলে আমি বুঝবো না যে আপনি কি বলছেন। সোশ্যাল নর্মস বলে এটাকে। তো মানুষ হচ্ছে কি রিলিজিয়াস নর্ম থেকে কোন জিনিসটাকে প্রাধান্য দেয় বেশি? সোশ্যাল নর্মসটাকে। আচ্ছা, আপনি হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে আপনি হচ্ছে খুব আপনি কোনো নামাজই পড়েন না, আপনি চাইলে হচ্ছে ঈদের নামাজটা পড়তেন না, যদি আপনাকে এটা অ্যালাউ করা হতো। আপনি ঈদের নামাজে তারপর পাঞ্জাবি পরে আপনি সেখানে যাচ্ছেন ঈদের নামাজে, কেন যাচ্ছেন? ইটস নট বিকজ অফ ইউর রিলিজিয়াস নর্মস, আপনি যাচ্ছেন এটা সোশ্যাল নর্মসের কারণে। বুঝতে পেরেছেন? অর্থাৎ সমাজটাকে মানুষ হচ্ছে কি ধর্ম জিনিসটাকে যতটুকু না বিশ্বাস করে তার থেকে বেশি ধারণ করা হচ্ছে সমাজের বিশ্বাসগুলো। সমাজটাকে সে একটু বেশি ভয় পায়, কারণ সমাজ হচ্ছে কি আপনাকে কোয়েশ্চেন করে ইমিডিয়েটলি। কি করে? ইমিডিয়েটলি আপনার অ্যাকশনের জন্য জবাবদিহিতা চায় সমাজ, সেজন্য হচ্ছে মানুষ সমাজটাকে খুব বেশি ভয় পায়, সমাজটাকে নিয়ে সে খুব বেশি কনসার্ন হয়। ঠিক তেমনি গল্পটার ভিতরে আমরা দেখবো যে সমাজ নিয়ে একটা ব্যাপার স্যাপার আছে। অর্থাৎ কেন হচ্ছে রতন এত সেবা করার পরেও, বিপদের বন্ধু হওয়ার পরেও কেন পোস্টমাস্টার হচ্ছে তার জন্য কিছুই করতে পারবেন না? পোস্টমাস্টার কেন হচ্ছে গিয়ে এই অনাথ বালিকাকে কেন সাহায্য করতে পারলেন না? প্রশ্নটা এখানে থেকেই যায়। কারণ হচ্ছে রবীন্দ্রনাথ বোঝাতে চাইছে যে অর্থাৎ আপনাকে আমাকে পাঠককে তিনি সচেতন করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ নিজে অচেতন অবস্থায় আছেন। অর্থাৎ তিনি নিজেও, মানে এইটা তো আসলে রবীন্দ্রনাথ নিজে থেকে, এটা সমাজের পুরো প্রেক্ষাপটটাই এরকম, সমাজের পুরো প্রেক্ষাপটটাই এরকম। আপনি দেখবেন আমরা যতই বলি যে আমরা হচ্ছে জাত এগুলি বিবেচনা করি না, আমরা বিশ্বাস করি না, যে বলছে সে হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক আপনাকে হচ্ছে একটা মিসকনসেপশন দিচ্ছে। হ্যাঁ, আপনি যতই, মানে আপনি দেখবেন রাজনীতিবিদরা যখন রাজনীতির মাঠে নামে, ভোটের জন্য নামে, সে সবার আগে বললাম হচ্ছে বড় লোকের বাসায় যায় না, সে সবার আগে যায় গ্রামের যে সবচেয়ে হতদরিদ্র মানুষ যে তার কাছে গিয়েছে ভোটের জন্য। বুঝতে পেরেছেন? এখানে কি তিনি আপনার কাছে মনে হচ্ছে যে তিনি হচ্ছে কি এখানে আসলে তিনি খুব মানব সেবক? না, তিনি এখানে আপনাকে বোঝাতে চাইছেন যে দেখো আমি যদি ক্ষমতা আসি আর দরিদ্র থাকবে না। হ্যাঁ, লোক দেখানো, আমার আর কখনো দরিদ্র থাকবে না। এই যে দেখতে পাচ্ছ এই যে বয়স্ক মহিলা, আমি হচ্ছে কি যে আরও সাহায্য করবো, সে যাতে তাড়াতাড়ি মরে যায় অভাব অনটন দিয়ে। হ্যাঁ, মানে সে আপনাকে এমন একটা ভাব দিচ্ছে, দেওয়ার পর হচ্ছে বলছে আমাকে ভোটটা দিয়েন, আর 10 কেজি চাল ধরেন যে বাসায় চলে আসছে, তো ওই মহিলা চিন্তা করে বাহ, একটা ভোটের দাম 10 কেজি চাল পাওয়া যায়, 365 দিনে যদি ভোট হতো,
গরিবের ভাবনা তো এটাই হবে। 365 দিনে হচ্ছে খালি সরকার বদল হতো, প্রতিদিনই 10 কেজি করে চাল ঘুরতে বাসায়, আনন্দটা তো এইখানেই বইতো। কিন্তু দেখেন ওই মানুষ, আপনি ঠিক আবার 10 বছর পরে ওই গ্রামে যান, ওই মানুষটা ঠিক ওই অবস্থাতেই আছে, ওই মানুষের জীবন পরিবর্তন হয় না। কিন্তু যিনি তার ভোটটা নিয়ে ক্ষমতায় এসেছেন, তিনি দেখবেন যে তার অনেক কিছু হয়েছে। তার বিগত ওয়াইফ এখন আবার নতুন করে জীবিত হয়েছে, তার হারিয়ে যাওয়া প্রেমিকা আবার ফিরে এসেছে, তার বিএমডাব্লিউ টয়োটার বদলে এখন গাড়ির বিএমডাব্লিউ হয়ে গিয়েছে, তার নামে হচ্ছে গিয়ে জায়গায় জায়গায় অনেক বেনামি সম্পত্তি আছে। গরিব মানুষকে পুঁজি করে আমরা এই ব্যবসাগুলো করি। অর্থাৎ গরিবগুলোকে আমরা কখনোই এই ব্যবসাটাকে বলা হচ্ছে যে আপনি গরিবকে কখনোই আপনি কোনোভাবে সচ্ছল করবেন না। যদি আপনি সচ্ছল করে ফেলেন তাহলে তো আপনি বোকা বানাবেন কাকে, আপনি বড়লোক হবেন কাকে দিয়ে? কারণ মার্কেটে যখন সিম্পেথাইজ করতে হলে প্রধান রিজনটা হচ্ছে গরিব থাকতে হবে। কি থাকতে হবে? গরিব থাকতে হবে। তাহলে আপনি ইমোশন গেইন করতে পারবেন, তাহলে গেছে আপনি মার্কেট পাবেন। বোঝা গেছে? তার মানে হচ্ছে কি এই জাতের যে জিনিসটা, আমি আর আপনি, ধর্ম আমাকে যতই হচ্ছে গিয়ে বাধা দিক, আমি আর আপনি জাতটা সৃষ্টি করার জন্য আমরা একটা নতুন ফন্দি পাবো। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি আপনাদেরকে কেন বলি যে টি শার্ট পরে আসবেন না, এটা একটা রিজন আছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে কি, আপনাদেরকে বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে দেখবেন যে ছেলে মেয়েগুলো খুবই স্মার্ট, টি শার্ট পরে সার্ভ করছে। কি পরে সার্ভ করে? টি শার্ট পরে, খুব টাকিন করা পোলো টি শার্ট পরে। আপনারা এত বোকা আর এত সহজে বোকা, মানে ওকে তো টি শার্ট এই জন্যই পরিয়েছে যাতে ও জানে যে ওর জাতটা কি, ও হচ্ছে সারা জীবন ওইখানে সার্ভ করবে। আপনি কখনো এটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা আপনি কখনো বোঝারই চেষ্টা করেননি, এই জন্যই ও এটা পরে থাকে, যাতে সবাই আইডেন্টিফাই করতে পারে যে এই ছেলেটা এখানে ওয়েটার। আপনি কখনো এটা বোঝেননি। আপনি ভাবছেন যে দেখছো আমার কি সুন্দর কমলা কালার টি শার্ট, হ্যাঁ কি সুন্দর, পিছে আবার আমার নাম লেখা। আপনি যদি একটা উদাহরণ দেন, উদাহরণটা হচ্ছে কি ঠিক এরকমই, যে আপনাকে কখনো বুঝতেই দিবে না। আপনি ভাবছেন যে আমি তো সব সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু আপনি কখনো বুঝলেনই না যে আপনাকে এইখানে একদম আহাম্মক বানানো হয়েছে টাকার বদলে। আপনি হচ্ছে সারা জীবন ওই টি শার্ট পরে সার্ভ করবেন, করার পর আপনার কাছে মনে হবে বাহ, নিজের পথে নিজের টাকা নিজে খরচ করি, নিজে আর্নিং করি। কিন্তু সারা জীবন যে আপনাকে এই জায়গাটায় তিনি এভাবে ইন করাচ্ছে, আপনি কখনো, কেন আপনাকে টি শার্ট দিল সে? যাতে সমাজ বোঝে এই জাতি ভেদাভেদ, কাস্টমার আর হচ্ছে গিয়ে যে এই যে যিনি সার্ভ করবে তার ভিতরে যাতে একটা ডিস্টিংগুইশ থাকে, আইডেন্টিফাই। এখন আপনাকে বলছে কি না, আমরা তো এটা দিয়েছি এই জন্য যাতে এটা আইডেন্টিফাই করা যায়। আইডেন্টিফাই করার জন্য ভালো কিছুও দেওয়া যেত, ওই টি শার্টটাই কেন দিতে হবে? এই জন্যই দিতে হবে যাতে আমি ডিস্টিংগুইশ করতে পারি যে এই লোকটা কখনো টেবিলে বসবে না, এই লোকটা টেবিলের সামনেই দাঁড়িয়ে থাকবে সবসময়। বুঝতে পেরেছেন? সো এই জিনিসটার কারণে হচ্ছে কি এই জিনিসগুলোর উদ্ভব হয়েছে, আপনি কখনো বুঝবেন না। এগুলো হচ্ছে সব ডার্ক পলিটিক্স। এই পলিটিক্সগুলো আপনি কখনো ধরতে পারেন। আপনি ভাববেন কি এই পলিটিক্সের, এখানে কোনো পলিটিক্স নেই, এখানে মহৎ উদ্দেশ্য নিহিত। বুঝতে পেরেছেন? কখনো বুঝবেন না আপনি। আপনি যখন যেখানেই যান সেখানে হচ্ছে কি আপনাকে একটা ড্রেস দিয়ে বুঝিয়ে দেওয়া হয় তুমি না এইখানেই বিলং করো। উদাহরণ দিই, ধরেন আমার কাছে যিনি হচ্ছে কি যে এই ক্যামেরাটা ঠিক করে দিয়ে গেল, আপনি কি দেখেছেন তার ড্রেসটা? তার বললাম একটা টি শার্ট আছে, আপনি বললাম সবসময় জানবেন এই টি শার্ট পরা মানেই ও হচ্ছে এটা। বুঝবেন না? এটাই রিজন। সবসময় আমরা হচ্ছে একটা পার্টিকুলারলি সেট করে দিই যে এরকমভাবে হবে। এখন আপনাকে একটা দেখি, এই প্রফেশনটা আবার খুব সুন্দরভাবে কাজ করা হচ্ছে গিয়ে মেডিকেল প্রফেশনে, খুব ভালো। মানে এইটা আপনি বুঝবেন না, আপনি দেখবেন নার্সও মাঝে মধ্যে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে নার্স কোনটা ডাক্তার কোনটা। বুঝতে পেরেছেন? আপনি দেখবেন যে তাদের ভেতরে আবার একটা, তারা যখন অ্যাপ্রনটা পরে আসে আপনি বুঝবেন না এটাকে নার্স আসে নাকি ডাক্তার আসে, কারণ দুজনেই অ্যাপ্রন পরে আসতেছে। এখন আপনার এই যে ব্যাপারগুলো আছে এগুলির ভেতরে হচ্ছে কি অনেক ডার্ক পলিটিক্স নিহিত আছে। আমি হচ্ছে কি মূলটা দেখে, মূলর স্বাস্থ্য দেখে আমি আর আপনি গর্বিত ফিল করি।
মৌলটা কি টেস্ট? কিন্তু আপনি কখনো বোঝেন না যে এই মৌলর বিনিময়ে আপনার কিডনি থেকে শুরু করে আপনার মস্তিষ্ক থেকে শুরু করে সব কিছু কিনে নেওয়া হচ্ছে। এটার কারণটা হচ্ছে গিয়ে সমাজে যদি গরিব না থাকে, বড় লোকরা হচ্ছে গিয়ে মার্কেটিং পাবে না। গরিব থাকাটা অনেক দরকার। আপনি গরিব না থাকলে আপনি যতদিন হচ্ছে গিয়ে যে এই অন্যের সংস্থা করবে, আপনি যতদিন হচ্ছে গিয়ে যে আপনাকে বোঝানো যাবে অভাববোধ, পেটটাই হচ্ছে আসল, ততদিন আপনি শিক্ষিত হবেন না। কারণ আপনার শিক্ষা তো দরকার নেই। আপনার কাজ হচ্ছে কি কী করা? আপনার কাজ হচ্ছে কি শুধুমাত্র পেটের দায় করা, মানে পেটের জন্য কিছু ব্যবস্থা করা। এইটা হচ্ছে আপনার কাজ। আপনাকে এটা দিয়ে ব্যস্ত রাখা হয়েছে যাতে আপনি কখনো প্রশ্ন না করতে পারেন। কারণ আপনার ভিতর যদি প্রশ্ন করার ক্ষমতা চলে আসে, আপনি হচ্ছে একটা থ্রেট সমাজের জন্য। কি হয়ে যাবেন? থ্রেট হয়ে যাবেন। আর এই প্রশ্ন করার ক্ষমতা আসে কি জ্ঞান চর্চার মাধ্যমে। বুঝতে পারছেন? আপনি যখন জ্ঞান, এখন এই জ্ঞান আপনাকে কোনো টাকা দিবে না। এই জ্ঞানের কাজ হচ্ছে কি আপনাকে মাথায় একটা বাড়ি মেরে আপনাকে প্রশ্নটা ঢুকিয়ে দেওয়া, তারপর হচ্ছে কি আপনি প্রশ্নের সমাধান বের করবেন, না এটা সলিউশন লাগবে। সো জ্ঞান হচ্ছে কি আপনাকে এই জায়গাটা কাজ করে। জ্ঞান আপনাকে কখনো মানে আপনি ধরেন ইংরেজি সাহিত্য, আপনি কী করবেন? কিছু করার নাই তো। আপনি কি ভাবতেছেন যে এটা চাকরি চলে আসবে? চাকরি আপনার হুটহাট করে চলে আসবে না, এটা কিছু আসবে না। আপনাকে হচ্ছে জ্ঞানের কাজ হচ্ছে, প্রধান একটা কাজ হচ্ছে আপনাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া। কি থেকে মুক্তি দেওয়া? দাসত্ব থেকে আপনাকে লিবারেট করা। এখন কি লিবারেট করবে? আমাকে ব্যক্তিকে লিবারেট করে না, ব্যক্তির যে চিন্তা আছে সেই চিন্তাটাকে সে লিবারেট করে। ব্যক্তি যে আত্মা বলে যে ব্যাপার স্যাপারগুলো আছে, সে আত্মাটাকে হচ্ছে লিবারেট করে সে। বুঝতে পেরেছেন? আপনাকে লিবারেট, কারণ আপনি তো অলরেডি হচ্ছে, দেখেন আপনি কেন হচ্ছে গিয়ে আপনাকে নিয়ে হচ্ছে কি একটা ব্যবসা হয়। আপনি হচ্ছেন একটা জিনিসের কাস্টমার। আপনি হচ্ছেন, আপনাকে নিয়ে আমাকে নিয়ে একটা ব্যবসা হবে, সব কিছুই হবে। কারণ কি, যখনই আপনার কোনো সমস্যা হয় তখনই একটা সলিউশন, ওটা কী করতে হয়? আপনাকে টাকা দিয়ে খরিদ করতে হয়। অর্থাৎ আপনার আমার যত সমস্যা আছে তত কি আছে? সমাধান আছে। আর যত সমাধান আছে প্রত্যেকটা সমাধান হচ্ছে কি এক্সপেন্সিভ, এটাকে আপনাকে খরিদ করতে হয়। জাত থাকবেই, ছিল। আপনি আর আমি হচ্ছে কি জাত নির্মূলে দেখবেন যে কিছু হলেই যখন পলিটিক্যাল ইয়েরা ভাষণ দেয়, দেখবেন একটা কথা বলে ধর্ম বর্ণ নির্বিশেষে। শব্দটা শুনেছেন? কমন, এটাকে আমার বানানো ওয়ার্ড? এটা আপনার প্রথমে বলে, জানো আমি যদি ক্ষমতায় আসি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি একটা পার্ক তৈরি করব। কিন্তু ওই পার্কে কি হবে জানো? যার কেটস নাই সে কখনো ঢুকতে পারবে না। কি সুন্দর নিয়ম! আপনারা জানেন এরকম যে পার্ক আছে গুলশানে যান, যাবেন আপনি যদি স্নিকার্স না পরে যান আপনাকে ঢুকতে দিবে না। বুঝতে পেরেছেন? আপনি কেটস পরেন, আপনাকে ঢুকে, আপনি লুঙ্গি পরেছেন, ঢুকতে দিব না। কারণ আমাকে দেখে বোঝা যাচ্ছে যে আমার তো প্যান্ট কেনার সামর্থ্য নাই, সেই জন্য আমাকে ঢুকতে দিবে না। বুঝতে পেরেছেন? মানে আপনি লুঙ্গি কেন পরেছেন এটার সাথেও একটা বড়লোক হওয়ার গরিব হওয়ার একটা কি আছে? সম্পর্ক আছে। কিন্তু উদ্দেশ্য বললাম ছিল কি, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা এমন একটা সমাজ গড়ব। উদ্দেশ্য এটা ছিল না। এটাকে ফ্যাসিজম বলে না, এটাকে রেসিজম বলে। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে যে তার মানে কি আপনি হচ্ছে গিয়ে এই রেসিজমটাকে নার্চার করতে যাচ্ছেন, চমৎকারভাবে নার্চার করছেন। এবং এই রেসিজমগুলিকে নার্চার করার জন্য আপনি ভিন্ন ভিন্ন আইডিয়া ধার করেন ওয়েস্টার্ন কালচার থেকে। কি ধারণ করেন? ওয়েস্টার্ন কালচার থেকে আপনি ধারণ করেন। হ্যাঁ, তো আমি আপনাকে বলি ওয়েস্টার্ন কালচার থেকে এই কালচারগুলো ধারণ করার রিজনটা হচ্ছে গিয়ে কি, ওয়েস্টার্ন দেখবেন যে গত 19শে নভেম্বর মনে হয়, তো গত 19শে নভেম্বর সম্ভবত পুরুষ দিবস নামে একটা দিবস ছিল। হ্যাঁ, তো পুরুষরা হচ্ছে দেখবেন কি বাংলাদেশে না, পৃথিবীর যত পুরুষ আছে এখন পুরুষ দিবস নামে যে দিবস আছে পুরুষরা ওটা ভুলে গেছে। কিন্তু 8ই মার্চ যে নারী দিবস, পুরুষ আবার এটা মনে রাখছে। কেন? কারণ হচ্ছে কি আপনাকে হচ্ছে গিয়ে এই ওয়েস্টার্ন কনসেপ্টগুলোর কাজ হচ্ছে কি আপনাকে এরকম দিবস দিয়ে ব্যস্ত রাখতে হবে। কারণ আপনি তো এমনি মানবেন না, তা আপনাকে বুঝাই দিতে হবে যে এরকম এরকম দিবস লাগবে, এরকম এরকম তুমি করলে তাহলে হচ্ছে কি তোমার সমাজ থেকে এই যে বৈষম্যগুলো আছে এই বৈষম্যগুলো আস্তে আস্তে দূর হবে। প্রত্যেকটা মানুষের ভেতরে আমাদের এই ধরনের বৈষম্যগুলোকে এক্সিস্ট করে, খুব ভয়ঙ্করভাবে এক্সিস্ট করে আমাদের। আপনি দেখেন আপনার বাসার ভিতরে এক্সিস্ট করে।
রেসিজম শুরুই হয় পরিবার থেকে। কোথা থেকে শুরু হয়? ঠিক পরিবার থেকে। আপনার প্রথম যে রেসিজমের শিকার হয়েছেন আপনার পরিবার থেকে। যেমন ধরেন আপনার 2 ভাই, আপনি দেখতে খুব কালো, আপনার আরেকটা ভাই দেখতে খুব সুন্দর। আপনি দেখবেন পৃথিবীর যত সমস্ত সুন্দর সুন্দর ড্রেস আছে শুধু তাকেই মানায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, না ওইটা কি ম্যাটার করে? ওইটা তো আপনার আন্দোলনে ম্যাটার করে। ওইটা হচ্ছে কি যখন হচ্ছে বুলডোজার আসতেছে তখন হচ্ছে ব্ল্যাক লিভস ম্যাটার, মানে ভাই তুমি সামলাও, এই জন্য আর কি। মানে কালোরা গিয়ে হচ্ছে কি ওটাকে প্রোটেস্ট করবে, আর ফর্সারা হচ্ছে কি যে আমরা পিছিয়ে আছি। হ্যাঁ, আপনি দেখবেন যে এই রেসিজমটা আমার শুরু হয় কোথা থেকে? পরিবার থেকেই শুরু হয়। এটা আমাদের একদম পরিবার থেকে খুব ভালোভাবে শুরু হয়, যে পরিবারই হচ্ছে কি আপনাকে রেসিজমের একটা জিনিস শিখিয়ে ফেলে, যে এই কালো সাদা পার্থক্যগুলো আপনাকে করতে শেখায়, রঙের পার্থক্য আপনাকে করতে শেখায়। বলে যে না 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 কালো রং যেও না, কালো রঙকে দেখতে একদম পচা, লাল নিবা, লাল লাল। আপনার মাথায় সেট হয়েছে আপনার সারা জীবন লাল। তারপর হচ্ছে কি পিঙ্ক, এখন বলে যে পিঙ্ক হয় না, পার্পল, এইগুলি খুব সুন্দর। আপনি দেখবেন আপনার ভিতরে কালারের ভিতরে একটা রেসিজম আছে আপনার। এখন ধরেন আমার যদি এরকম হয় খুব হলুদ প্যান্ট পরে আমি এখানে চলে আসি, আপনি দেখেন আপনি আর এটা নিতে পারছেন না মাথায়, আমি একটা লাল শার্ট আর একটা হলুদ প্যান্ট পরে এখানে ক্লাস নিতে আসছি। আপনি দেখেন আপনি আর নিতে পারছেন না আমাকে। আপনি দেখেন আপনি আর নিতে পারছেন না আমাকে, সহ্যই করতে পারতেছেন না, আমি এখন যেই হই আপনি আর নিতে পারবেন। দেখেন এখনই আপনি নিতে পারতেছেন না, আপনার কল্পনায় আপনাকে ব্রেকআপ দিচ্ছে। বাট এটা কি কল্পনা? আপনার কল্পনায় আপনাকে ধোঁকা দিচ্ছে যে এইসব কল্পনা করা যাবে না, অশ্লীল কম্বিনেশন ঠিক নাই কল্পনার। হ্যাঁ, তারপরে দেখেন আপনার ভেতরে, আমাদের ভেতরে অলরেডি আমাদের কল্পনার ভেতরে রেসিজম আছে। আপনি কল্পনাকে তবা করেছেন, জীবন আর এইসব কল্পনা করবে না, ভালো কিছু কল্পনা করবে। বুঝতে পেরেছেন? তার মানে আপনার কল্পনার ভেতরে আপনি শিখান আপনার কল্পনাকে যে তুমি এইসব যাচ্ছে তাই কল্পনা করা যাবে না। কল্পনারও কি থাকতে হবে? একটা নিজস্ব চিন্তাধারা থাকতে হবে, যে না তুমি ভদ্রভাবে চলো, এইসব উল্টাপাল্টা কল্পনা করবো না। আপনি আপনার কল্পনাকে শিখাচ্ছেন আর কি। দেখেন এটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরেই হয়, প্রত্যেকটা মানুষের ভেতর। যেমন ধরেন এখানে আপনি যখন এখানে বসতে যাচ্ছেন, অনেকের ফিলিংস আসতে পারে, যখন ধরেন আমাদের ইমরান মাশরাফি এখানে এটা কি পিঙ্ক না পার্পল, পিঙ্ক কালার চেয়ারে বসে আছে, এখন যে তাকে সে কি তার একটা নারী অনুভূতি হচ্ছে। এখন আপনি যদি হলে আমি দুঃখিত। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে আপনার এই নারী অনুভূতি হয়, আর কালোতে বসে আছে আপনার পুরুষ অনুভূতি হয়, আপনি দেখেন আপনি না কালারটাকে সেগমেন্টেশন করে ফেলছেন। এই কালার মানে নারী, এই কালার মানে পুরুষ। কতটা রেসিস্ট হতে পারেন আপনি, মানে কালারকেও ছাড়েন নাই। বুঝতে পেরেছেন? ধরেন একটা ছেলে হচ্ছে পিঙ্ক কালারের শার্ট পরে আসলো, দেখছেন? এখন আপনি বলতেছে কি সে এখন এই যে উনি তো পুরো চেয়ারের সাথে ম্যাচ করে আসছে। আচ্ছা, লাইভ এক্সাম্পল হয়ে গেল না? এখন ধরেন উনি যে এখানে আসছেন, এই যে দেখেন উনি খুব পিঙ্ক কালার শার্ট পরে আসছেন, বিশ্বাস করেন এই লোকটা যত দূর হাঁটবে সবাই শুধু তাকাবে। আচ্ছা, ছেলেরাও পড়তে পারে। আপনি অর্থাৎ আমাদের ভেতরে এই কনসেপ্টটা হচ্ছে খুব ভয়াবহ কনসেপ্ট, যে আমরা হচ্ছে কালার দিয়ে মানুষের এই জিনিসগুলো মনস্তাত্ত্বিক একটা বিশ্লেষণ দাঁড় করাই। এখন ধরেন আপনি কিভাবে দাঁড় করান, কারণ হচ্ছে সব কিছুতে আপনি একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করতে পারেন। কিভাবে বিশ্লেষণ করলেন এটা? এখন যেরকম বিশ্লেষণ করলেন যে পিঙ্ক পার্পল হচ্ছে কি ফিমেলদের কালার, সাদা কালো হচ্ছে কাদের কালার? ছেলেদের কালার। ব্লু হচ্ছে ছেলেদের কালার, মানে ছেলেরা হচ্ছে কি এই কালারগুলি পরবে, এই কালারগুলি ছেলেরা পরতে পারবে না। এখন এই নিষেধাজ্ঞাটা কোথায় আছে? এই এমবার্গোটা আপনি কোথায় দিয়েছেন? এখন এই এমবার্গোটা আপনি আপনার মেন্টালি আপনি আপনার নিজেকে সেট করেছেন। বুঝতে পেরেছেন? নিজেই নিজের ভেতরে সেট করেছেন, এই এমবার্গো দিয়ে দিয়েছেন যে এটা কল্পনা করবো, এটা কল্পনা করবো না, এটা এর, দেখো একে কেমন লাগছে। এখন দেখেন আমাদের সমস্যাটা হচ্ছে ঠিক এই জায়গায়, যখন হচ্ছে আমরা কোনো কিছুকে একদম ফিক্স করে এটা একটা সার্টেন গ্রুপ অফ পিপলকে দিয়ে দিই।
এবং আরেকজন হচ্ছে কি আমরা এটা ফিক্স করে সব কিছু নিয়ে যাই। কারণ কি আমাদের ভেতরে বাই ডিফল্ট জন্ম অধিকারে আমাদের একটা ক্ষমতা বল আমরা গ্রহণ করি, সেই ক্ষমতাটা বল হচ্ছে কি জোর যার মল্লুক তার। আমার জোর আছে, আমি এটা দখল করে বসে থাকবো, শেষ, ছাড়বো না আমি। সমাজের এই কাজটা হচ্ছে কি সেজন্য আপনি যখন শিক্ষিত হবেন তখন হচ্ছে কি আপনার এই শিক্ষিত হওয়ার পরে আপনি এই চিন্তা দিয়ে জন্য কোনো নোবেল প্রাইজ পাবেন না। অনেক কথা বলছেন আপনি, পানিশমেন্ট পোস্টে ঢুকাবো, একদম হচ্ছে ওই দরজাটা খুলবো, দরজাটা খুলে হচ্ছে আপনি ওইখানে বসে থাকবেন, আমরা সবাই আপনাকে দেখব। এই যে এখানে একটা দরজা আছে, এখানে হচ্ছে কি সম্ভবত এসির একটা আউটডোর আছে, আপনি আউটডোরের ভিতরে গিয়ে বসে থাকবেন, পানিশমেন্ট পোস্ট। আচ্ছা এখন আমরা দেখেন আমরা যদি হচ্ছে আচ্ছা পানিশমেন্ট পোস্ট দিব না, কথা বলেন না। আচ্ছা এখন আমরা যদি হচ্ছে কি সেই জায়গাটা চিন্তা করি যে আমরা তার মানে হচ্ছে কি এই যে রেসিজমের জায়গাটা, সমাজের যে এই যে জাত ভেদাভেদগুলো, এগুলো হচ্ছে কি আপনার চিন্তা শক্তিটাকে একটু, আমি আপনাকে বলি, আপনারা রেল লাইনের আচ্ছা আপনার কি কখনো আমি জানি না আপনাদের এইটুকু এক্সপিরিয়েন্স হচ্ছে কিনা, রেল লাইনের যে চা দোকানগুলো থাকে, রেল লাইনের সাথে যে চা দোকানগুলো থাকে, সেই চা দোকানগুলোতে যদি চা খেতে যান, হ্যাঁ না সেই এটা চায়ের কিছু না, এটা বলছি না, আপনি দাঁড়ান, আপনি দেখবেন কি আপনি সাপোজ ধরেন এয়ারপোর্টের স্টেশনটাতে যাবেন, সেই এয়ারপোর্ট স্টেশনে গিয়ে আপনি দেখবেন যে সেখানে বললাম হচ্ছে কি অনেক ভিক্ষুক হচ্ছে কি শুয়ে থাকে, রাইট, অনেক ভিক্ষুক হচ্ছে কি, অনেক দেখবেন যে হচ্ছে কি পাগল থেকে শুরু করে অনেক মানুষ ওইখানে শুয়ে থাকে। তা আপনি যখন ঠিক দেখবেন ওইখানে আবার চা বিক্রি হচ্ছে, সব কিছু বিক্রি হচ্ছে, হ্যাঁ, আপনি দেখবেন যে আপনি ঠিক যেই জায়গাটা গিয়ে চা খেতে যাচ্ছেন সেই চায়ের কাপেই তারা চুমুক দিচ্ছে, ঠিক আছে। এখন দেখেন আপনার মনের ভিতরে বললাম, আপনি হচ্ছে কি এখানে আপনি বলবেন কি এইখানে তো স্যার এটা তো কোনো রেসিজম না, স্যার এটা তো কোনো হচ্ছে কি না, এটা হচ্ছে কি যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার স্যাপার, অবভিয়াসলি এটা একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার স্যাপার। কিন্তু দেখেন সবাইকে যদি আপনি বলেন ওইখানে যে ঠিক আছে তুমিও এর পাশে দাঁড়িয়ে চা খাও, আপনি দেখবেন সবাই এই জিনিসটাকে গ্রহণ করতে পারবে না, কারণ তিনি ওই জিনিসটা দেখেছেন। আপনি খুব কম জায়গায় পাবেন, আচ্ছা ধরেন একটা ভিক্ষুক, তারও তো খেতে ইচ্ছা করে, সেও তো স্টার কাবাবে গিয়ে খাসির পায়াটাকে ধরার সামর্থ্য রাখে, কারণ বনানীতে যারা ভিক্ষা করে সে মাশাআল্লাহ আমার আপনার থেকে ভালো ধনী। তো এখন সে হচ্ছে কি তারও তো সামর্থ্য আছে কি ওই স্টার কাবাবে গিয়ে রোস্টটা খাওয়ার, আছে না, তারও সামর্থ্য আছে, কিন্তু সে গিয়ে হচ্ছে কি এখন ওই রোজ যখন সে খাবে, আপনি বললাম হচ্ছে সবাই তার দিকে তাকায় থাকবে নিজের খাবারটা ছেড়ে। কেন তাকায় থাকবে না? আল্লাহ বাঁচাইছে, আপনি ওইখানে যাচ্ছেন না। আচ্ছা তো সেইখানে গিয়ে প্রথম জিনিসটা সে তাকাবে, আচ্ছা এইখানে সেও খেতে পারে, তাহলে তো আমি এখানে আর আসবো না, আমার তো এখানে একটা পশ জায়গা লাগবে যেখানে হচ্ছে গিয়ে শুধু আমিই যাব, সেখানে হচ্ছে আমার মতো মানুষরা যাবে, সেখানে হচ্ছে সে যেতে পারবে না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ব্যাপারটা হচ্ছে কি আপনি পশ নাকি পশ না সেটা না, ব্যাপারটা হচ্ছে আপনার টাকা আছে কি নাই, এটা হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছেন? টাকার কাজ কি? টাকার কাজ হচ্ছে গিয়ে আপনার কাছে যা কিছু নেই তার বিপরীত জিনিসটাকে আপনাকে খরিদ করে নিয়ে আসা। টাকার কাজ কি? আপনার যেটার অভাববোধ আছে, যেটা আপনার নাই সেটা তো আপনার বিপরীত, সে বিপরীত জিনিসটাকে কি করে নিয়ে আসে? খরিদ করে নিয়ে আসে। যেমন ধরেন কীরকম খরিদ করে নিয়ে আসে, ধরেন আমি দেখতে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষ, কিন্তু আমার অনেক টাকা আছে, টাকার অভাব নাই, আমি হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দরী নারীটাকে বিয়ে করে ফেলব, বিপরীত ধর্মীকে আমি আকর্ষণ করলাম। বুঝতে পেরেছেন? আবার ধরেন আপনি হচ্ছে দেখতে খুবই কুৎসিত, আপনার কিছুতেই হচ্ছে না, আপনি তখন কোথায় চলে যাচ্ছেন? আপনার টাকা আছে, আপনি দেখবেন হচ্ছে কি যে আপনি লেজার ট্রিটমেন্ট করে ফেলেছেন, সার্জারি করে ফেলেছেন, এবং আপনি ভাবছেন কি দেখো আমি কি সুন্দর। কারণ কি আপনার কাজ হচ্ছে কি, আপনার টাকার কাজ হচ্ছে আপনার ঠিক যেটা নেই সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসা। বুঝতে পেরেছেন? এখন আপনি যখন দিন শেষে দেখলেন
যে আপনি তো হচ্ছে গিয়ে ধরেন আমার হচ্ছে খুব ইচ্ছে, আপনি ধরেন আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরাই পড়াশোনা তো কিছুই করতেছে না, কখনো কিছুই করে নাই, কিন্তু সে অনেক সুন্দর সুন্দর ডায়লগ দিতে পারে। তো ডায়লগ দেওয়ার পরে সে কী হলো যে তার একটা খুব পিএইচডি করার ইচ্ছা জাগলো। কী জাগলো? পিএইচডি করার ইচ্ছা জাগলো। এখন তার তো আর সেই সময় নেই পিএইচডি করতে পারবে, বলছে আমার তো টাকা পয়সার অভাব নেই। তো ইয়েতে আপনার হচ্ছে কি যে এই ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ফোন দিয়ে বললো যে ভাই একটা পিএইচডি সার্টিফিকেট পাঠায় দিয়ে প্রিন্ট আউট করে, হ্যাঁ, আর আমি হচ্ছে টাকাটা পাঠিয়ে দিব। দেখবেন যে টাকার বিনিময়ে সে একটা পিএইচডি সার্টিফিকেটও জোগাড় করে ফেলছে। টাকা হচ্ছে সেই জিনিস, অর্থাৎ আপনার যা কিছু নেই আপনি সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করবেন, ওই জিনিসটাই আপনি কিনবেন। আপনার রূপ নেই, আপনি রূপ কিনবেন। আপনার জ্ঞান নেই, জ্ঞান তো আর আপনি কিনতে পারবেন না, সেই জন্য আপনি কী কিনবেন? সার্টিফিকেটগুলো কিনবেন। কারণ কী হয়, জ্ঞান শেষে আপনার এই সমীক্ষা হিসেবে আপনাকে কী দেওয়া হয়? একটা সার্টিফিকেট দেওয়া হয়। ঠিক এখানেও এরকম অনেক ধরনের স্টুডেন্ট আছেন যাদের কাজ হচ্ছে জ্ঞানের জন্য আসেন। আপনার কাছে টাকা আছে, তাই 4 বছর পরে যদি পারতেন আজকেই সার্টিফিকেটটা নিয়ে যেতেন, কিন্তু আজকে তো দিবে না, 4 বছর পরে সার্টিফিকেটটা দিবে। এখানে মনের নিয়ত জাজমেন্ট করলে এরকম অনেককেই পাওয়া যাবে। আপনার কাজ হচ্ছে কি, টাকা আছে, আপনি কি কিনবেন? সার্টিফিকেটটা কিনে ফেলবেন। তার মানে হচ্ছে এইভাবে হচ্ছে কি আমাদের প্রতিকূল অবস্থা, এইভাবে হচ্ছে আমাদের পুরো সমাজ ব্যবস্থাটা চলতেছে। অ্যান্ড দিন শেষে তখন এই যেহেতু পুরো সমাজ ব্যবস্থাটা এভাবে চলতেছে, তখন রবীন্দ্রনাথ থেকে আপনাকে কিছু প্রশ্ন করবে আজকে, হ্যাঁ। প্রশ্নগুলো হচ্ছে কি, যেমন একটা খুব বিখ্যাত ডায়লগ তার, পৃথিবীতে হচ্ছে কে কাহার? পৃথিবীতে কেউ কারো না, আমরা কেউ পৃথিবীতে কারো না। এখন আপনি ধরেন টাকা দিয়ে তো সব খরিদ করে ফেলতে পারতেছেন, কিন্তু একটা জিনিস যখন আপনি 90 বছরের বুড়ো, টাকা পয়সার কোনো অভাব নেই, একটা জিনিস আপনি খরিদ করতে পারতেছেন না, সেটা কি? সময়। আপনি কি খরিদ করতে পারতেছেন না? সময়। কারণ সময়টা হচ্ছে ফাইনাইট নাম্বার। সময়টা কি নাম্বার? ফাইনাইট নাম্বার। এটা একটা নির্দিষ্ট নাম্বার। আপনার এখন সব হয়ে গেছে, আপনি এখানে এখন কি দরকার? আপনার একটু সময় দরকার, আপনি একটু বেশি বাঁচতে চান। এত টাকা দিয়ে আপনি কি করবেন? এখন বলতে টাকা সব পারলাম, এভরিথিং ইউ ক্যান পারচেজ এক্সেপ্ট টাইম। টাকা হেরে গিয়েছে মানুষের জীবনের সময়ের কাছে। টাকা সব কিছুতে জিতেছে, অনেক অনেক বড় বড় কিছুতে জিতেছে। হেরেছে কোথায়? মানুষের জীবনের কাছে। বুঝতে পেরেছেন? আমরা বলি না টাকা দিয়ে তো সব কিছু হয়ে যায়, সব কিছু হয়ে যায়। তো টাকার হেরে যাওয়ার জায়গাটা হচ্ছে এটা, সময়ের কাছে হেরে যায়। একটা মানুষের অঢেল টাকা আছে, কিন্তু সে হসপিটালে শুয়ে আছে, সে আর বাঁচবে না। বুঝতে পেরেছেন? এনিওয়ে, এই রেকর্ডিংটা অফ করে দেন, কারণ হচ্ছে কি এখানে